সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। সরকারি ধামরাই কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশ কৃষি শিক্ষা বইয়ের বাংলাদেশ কৃষি অধ্যায়ের প্রথম চ্যাপ্টার, যার ৫ নম্বর লেকচার। সেই লেকচারে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন দুর্যোগের সময় তোমরা ঘরে অবস্থান করে যার যার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমি তোমাদের দয়ায় ভালো আছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে আমি ক্লাস শুরু করেছি। আমার আজকে ক্লাসের টপিক হলো গবাদি পশু। বাংলাদেশের কৃষির মধ্যে গবাদি পশু একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। সেই গবাদি পশু নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব যে বাংলাদেশে কৃষির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো গবাদি পশু। মানব জীবনে গবাদি পশুর গুরুত্ব অনেকাংশেই অপরিসীম হয়ে থাকে। আমাদের দেশের যে গবাদি পশু আলোচনা করতে গেলে যেটা আসবে যে গবাদি পশু, গৃহপালিত পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলো আমাদেরকে বিশেষভাবে উল্লেখযোগ্য হিসেবে স্থান অধিকার করেছে। এবং আধুনিক যুগে দেখা যাচ্ছে, বর্তমান যে আধুনিক যুগ, সেই আধুনিক যুগের মধ্যেও দেখা যাচ্ছে যে কৃষি, শিল্প ও খাদ্য উৎপাদন ছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জন করতে গেলে আমাদের যে আত্মকর্মসংস্থান তৈরি করতে হয়, সেক্ষেত্রে গৃহপালিত পশুর মারাত্মক অবদান রয়েছে। সেই গৃহপালিত গবাদি পশু থেকে আমরা কি পাই? দুধ পেয়ে থাকি, মাংস পেয়ে থাকি। এছাড়াও আমরা তা থেকে বিভিন্ন উপজাত দ্রব্য পেয়ে থাকি। তাহলে তোমরা গবাদি পশু সম্বন্ধে স্বাভাবিক ধারণা কি তোমরা জানতে পারছো। এখন আমাদের বাংলাদেশে গৃহপালিত গবাদি পশুর বছর ওয়ারি যে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমি একটু তোমাদের মাঝে আলোচনা করব। এখানে একটা আমাদের চার্ট দেওয়া আছে, সেই চার্টটার সূত্রটি হলো পশু সম্পদ অধিদপ্তরের মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের একটি অর্থনৈতিক সমীক্ষা ২০১৭। সেই অর্থনৈতিক সমীক্ষা উল্লেখ করেছে যে ২০০৫-০৬ সালে যে গরুর সংখ্যাগুলো, মহিষের সংখ্যাগুলো, ছাগলের সংখ্যা, ভেড়ার সংখ্যা এগুলি মোট দেখিয়ে একটি টোটাল একটি সংখ্যা দেখানো হয়েছে লক্ষে। সেই হিসেবে ২০০৫-০৬ সালে, তারপরে ২০০৬-০৭ সাল বছরে ওইভাবে দেখানো হয়েছে। তারপরে দেখানো হয়েছে ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১, এভাবে ২০১৫-১৬। ২০১৫-১৬ লাস্ট যে ওই সমীক্ষাটা দেখানো হয়েছে যে এই যে গরুর সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। এই যে মহিষের সংখ্যা ১৪.৭১, ১৪,০০,০০০, ৩৩৩,০০,০০০ ছাগলের সংখ্যা, ২৫,০০,০০০ হলে ভেড়ার সংখ্যা, টোটাল মোট ৬১১ লক্ষ হইতেছে মোট গবাদি পশুর সংখ্যা। তাহলে দিনে দিনে আমাদের বাংলাদেশে সেই গৃহপালিত গবাদি পশুর সংখ্যা বেড়ে যাচ্ছে, যেটা আমাদের দেশের অর্থনৈতিক শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে আসছে যে আমাদের দেশে যে বছর অনুযায়ী যে গবাদি পশুর থেকে উৎপাদিত দ্রব্যের পরিমাণ, উৎপাদিত দ্রব্যের পরিমাণটা কি, গবাদি পশুর গুরুত্ব যদি আমি চিন্তা করি, সেই চিন্তাটা করতে গেলে প্রথমে যেটা আসবে সেটা হলো যে আমাদের গবাদি পশুর গুরুত্ব যে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমরা বিভিন্ন উপজাত দ্রব্য আছে, সেটা খুবই সুদৃঢ় অবস্থানে বিরাজ করছে। উপজাত দ্রব্যটা যদি আমি চিন্তা করি গরুর, গবাদি পশুর, সে উপজাত দ্রব্যটার মধ্যে আমরা পেয়ে থাকি চামড়া পেয়ে থাকি, শিং পেয়ে থাকি, গরুর খুর আছে, গবাদি পশুর খুর, তারপর পশম যেটা লোম বলি আমরা, তারপরে চর্বি, দাঁত, রক্ত, হাড়, তারপরে আসছে নাড়ি, নারী, বুড়ি। এইসব ক্ষেত্রে আমাদের গবাদি পশুর যে অর্থনৈতিক গুরুত্বটা সেটা বিশাল ভূমিকা পালন করে থাকে। গৃহপালিত গবাদি পশুসমূহ সম্পদের যে সুষ্ঠু ব্যবহার যদি আমরা করতে পারি,
সেই ক্ষেত্রে আমাদের দেশে বেকার সমস্যার যে সমাধান এবং আমিষের যে অভাবটা এটা আমরা পূরণ করতে পারবো। এবং দেশের যে দারিদ্র্য দূর করতে পারাটা সেটা গৃহপালিত গবাদি পশু থেকে অধিক হারে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এইজন্য আমি বলতেছি যে গৃহপালিত গবাদি পশুর যে ব্যবহার বা গুরুত্ব সেটা আমাদের দেশে অনেকাংশেই দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এখন আমি পরবর্তী স্লাইডে তোমাদেরকে যেটা বুঝিয়ে দেব যে গৃহপালিত গবাদি পশু থেকে উৎপাদিত দ্রব্যের যে পরিমাণটা সেটা কি হতে পারে। সেটা হইতে পারে যে এই যে ২০০৪ এটাও একটা সমীক্ষা, এই যে ২০১৭ সালে পশু সম্পদ অধিদপ্তরের সে সমীক্ষা বলছে যে ২০০৪-৫ যে দুধের যে লক্ষ মেট্রিক টন, মাংসের লক্ষ টন সেটা ২০১৬-১৭ যে অবস্থা সেটা দেখা যাচ্ছে যে কত ভাবে অনেক বেড়ে যাচ্ছে। ২০০৪-৫ ছিল দুধের যে লক্ষ মেট্রিক টন সেটা ছিল ২১.৪০, আর মাংসের যে লক্ষ মেট্রিক টন ছিল সেটা হলো 10.61, আর সেটা ২০০৪, ২০০৫ এভাবে বাড়তে বাড়তে সেটা ২০১৬-১৭ তে এসে দাঁড়িয়েছে 92.83, মানে ৯২.৮৩ লক্ষ মেট্রিক টন। আর সেই হিসাবে মাংসের পরিমাণটা অনেকাংশে বেড়েছে, প্রায় ৭ গুণ, সেটা হলো ৭১.৫৪। তাহলে আমাদের দেশে দেখা যাচ্ছে যে গবাদি পশুর দিনের দিনে গবাদি পশুর যে চাহিদা সেটা বেড়ে যাচ্ছে এবং সেই পরিমাণে তাদের উৎপাদন ক্ষমতাও বেড়ে যাচ্ছে। এবং এই যে বিভিন্ন ধরনের খামার, শিল্প বাড়িতে বাড়িতেই এখন গড়ে উঠছে। তারপরে যেটা আমি তোমাদেরকে দেখাবো যে বাংলাদেশের যে মাংস, দুধের যে বার্ষিক চাহিদা সেটা কিভাবে আমরা দেখতে পারি সেই জিনিসটা দেখো। যে চাহিদা যে দেখাচ্ছে যে ১২ থেকে ১৬ সালের একটা চার্ট দেখাচ্ছে। সেই ১২ থেকে ১৬ সালের যে চার্টটা সেটা হলো যে দুধ, মাংস, দুধ, মাংস, দুধ, মাংস এইভাবে দেখাচ্ছে। দুধের যে চাহিদা দেখো ১৩.৩২ এবং উৎপাদন হচ্ছে ৫ জনপ্রতি চাহিদা ২৫০ মিলিলিটার প্রতিদিন লাগে। সেটা প্রাপ্যতা হয় ৫১.০৩ মিলিমিটার এবং ঘাটতি থাকে ৮.২৫। সেই হিসাবে আমরা যদি ১৫-১৬ সালে যে একটা চার্ট সেটা দেখি, সেই চার্টটাতে আসতেছে যে কি যে চাহিদা হয় ১৪.৬৬ দুধের, সেক্ষেত্রে মাংসের চাহিদা হয় ৭.০৫। সেই উৎপাদন যেটা আমাদের চাহিদার পরে উৎপাদন হয়ে থাকে সেটা হলো ৭.২৭ এবং মাংসের যে উৎপাদনটা হয়ে থাকে ৬.১৫। সেই হিসেবে জনপ্রতি যে চাহিদা সেটা হলো ১২০ মিলিলিটার প্রতিদিন হয়ে থাকে এবং সেই জনপ্রতি প্রাপ্যতা পেয়ে থাকি আমরা ১০৬.২১, এটা হলো মাংসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখনো আমরা ঘাটতিতে বেশিরভাগই রয়ে গেছি এবং ৭.৪১। সেই ক্ষেত্রে ২৫০ মিলিলিটার যদি আমাদের প্রতিদিন দরকার হয় সেক্ষেত্রে আমরা একজনের চাহিদা দিচ্ছি ১২৫.৫৪, আর আমাদের ঘাটতি থাকতেছে মেট্রিক টনে ৭.৪১। তাহলে আমরা এই যে টেবিলটার মাধ্যমে আমরা আমাদের দেশে মাংস ও দুধের যে চাহিদা, যে ঘাটতি বা উৎপাদন বা প্রাপ্যতা একটা সুন্দর চার্ট আকারে তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। তাহলে তোমরা এটা অনেকাংশেই বুঝতে পেরেছ। তারপর দেখা যাচ্ছে যে আমাদের যে গবাদি পশুর যে ব্যবহারটা কোথায় আমরা করতে পারি, সেই গবাদির ব্যবহারের মধ্যে একটা যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো একটা গবাদি পশু থেকে যে দুধটা আমরা পাই এটা কিন্তু একটা আদর্শ খাদ্য হিসেবে আমরা পেয়ে থাকি। আমাদের দেশে যে দুধ উৎপাদন হয়ে থাকে সাধারণত তার বেশিরভাগই আসে কই থেকে? গরু থেকে, আর আসে মহিষ থেকে। দুধের যে ৫০% যে তরল দুধটা সেই তরল দুধটা সরাসরি আমরা পান করে থাকি। আর বাকি যে ৫০% তরল দুধ থাকে সেটা দুগ্ধজাত, সেটা করি কি আমরা পণ্য হিসাবে, যেমন ঘি তৈরি করি, আমরা মাখন তৈরি করি, আমরা ছানা তৈরি করি, দধি তৈরি করি, পনির তৈরি করি এবং মিষ্টি তৈরি করি ইত্যাদি আমরা আইটেম তৈরি করে থাকি দুগ্ধজাত যে পণ্যগুলি থাকে। সেই হিসাবে ২০১২-১৩ অর্থ বছরে বাংলাদেশের ৩৪.৬৩ লক্ষ মেট্রিক টন তরল দুধ উৎপাদিত হয়। যেখানে ২০১৫-২০১৬ অর্থ বছরে
তরল দুধ উৎপন্ন হয় ৭২.৭৫ লক্ষ মেট্রিক টন। এই তরল দুধ পাস্তুরিত করে আমরা বাজারজাত করে থাকি। অন্যদিকে দেখা যাচ্ছে গবাদি পশুর মাংস একটি আদর্শ খাবার হিসেবে বিরাজ করে। আমাদের দেশের যে টাটকা আমরা মাংস পেয়ে থাকি, সেই মাংসগুলো ১৫ থেকে ২০% এর মধ্যে আমিষ থাকে, যা আমরা শরীরে আ উ উ উপকারে আসে। তাছাড়া আমরা মাংস থেকে যেটা নানাবিধ মজাদার খাবার যেমন চপ ও কাবাব আমরা ইত্যাদি তৈরি করে থাকি। বাংলাদেশে ২০১২-২০১৩ অর্থবছরে ২৫.৩২ লক্ষ মেট্রিক টন মাংস আমরা উৎপাদন করে থাকি। যেখানে আমরা ২০১৫-১৬ অর্থবছরে আমাদের মাংস উৎপাদন হয় ৬১.৫২ লক্ষ মেট্রিক টন। তাইলে আমাদের গবাদি পশুর থেকে উৎপাদিত যেই দুধটা তৈরি হয় বা সেই মাংসটা তৈরি হয়, তা আমাদের দেশে দিনে, দিনে যে চাহিদা বেড়েছে এবং আমরা ভালোভাবে এটা উৎপাদন করতে পারছি। এখন আমি যেটা আলোচনা করব সেটা হলো লাস্ট পয়েন্ট গবাদি পশুর, সেটা হলো গবাদি পশুর প্রয়োজনীয়তা। গবাদি পশুর প্রয়োজনীয়তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমাদের কাজে লাগে সেটা হলো আমাদের কি কৃষিকাজে লাগে গবাদি পশুটা সবচেয়ে। যেমন ধান খেতে যে শস্য খেতে নিড়ানি বা আঁচড়াতে দরকার হয়, ফসল মাড়াইতে লাগে, তারপরে তেলের ঘানিতে লাগে, ইটের খোলা লাগে ইত্যাদি মালামাল পরিবহনে আমাদের এই গবাদি পশুটা প্রয়োজন হয়। তাছাড়া গবাদি পশুর যে মলমূত্র যে উৎকৃষ্টাংশ ব্যবহৃত হয় সেটা আমাদের জৈব সার ও মাছের খাদ্য তৈরিতে এই এবং জ্বালানি এবং বায়োগ্যাস উৎপাদনেও এটা ব্যবহার করে থাকি। ২ নম্বর পয়েন্ট হলো খাদ্য উৎপাদনে। খাদ্য উৎপাদনে দেখা যাচ্ছে দুধের যে উৎস এবং দুগ্ধজাত দুধ, যেটা আমি বলেছি যে দই, ছানা এবং ঘি, যে মাখন, পনির, সেই পুডিং, বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে আমাদের পশু ব্যবহৃত হয়ে থাকে। ৩ নম্বর পয়েন্টে আসছে জাতীয় আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে। জাতীয় আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে কিভাবে লাগে? পশুর মাংস, দুধ, চামড়া এবং চামড়াজাত পণ্য যেগুলি থাকে যেমন ব্যাগ, সুটকেস, জুতা, আমাদের জ্যাকেট, বিভিন্ন শৌখিন দ্রব্যের মধ্যে খেলনা এবং তাছাড়া আসবাবপত্র, এগুলো জাতীয় অর্থনীতিতে বিশাল একটা অবদান তৈরি করে। এছাড়া পশুর হাড়, তারপর দাঁত, খুর, শিং, এগুলো থেকে আমরা বুতাম, চিরুনি, তাছাড়া খেলনা, ছাতা, ছুরির বাট, হাড়ের গুঁড়া থেকে আমরা তৈরি করি উৎপন্ন পশু খাদ্য, পশু রক্ত থেকে শুকিয়ে আমরা পশু পাখির খাদ্য, ব্লাড মিল, কোলাজেন এসব আমরা তৈরি করি। তাছাড়া পশম চুল থেকে তৈরি করি আমরা ব্রাশ, বস্ত্র, কার্পেট, কম্বল, চর্বি থেকে উৎপন্ন করি আমরা মোম, সাবান, গ্লিসারিন এবং প্লাস্টিক দ্রব্য, তারপরে রাবার, এগুলো আমরা তৈরি করি। এই জিনিসগুলি তৈরি করার ফলে এই কাঁচামালগুলো আমরা পশুপালনের গুরুত্বকে অনেক বাড়িয়ে দেয়। যার ফলে আমরা বাইরে অনেকাংশ রপ্তানি করে এই যে ব্যাগ, সুটকেস, জুতা এগুলো রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তারপর আসছে শিল্প হিসেবে। শিল্প হিসেবে দুধের উপর ভিত্তি করে এখন আমাদের দেশে আনাচে-কানাচে অনেক ডেইরি শিল্প গড়ে উঠেছে। যা মিল্ক বিটার এবং প্রাণ, আড়ং, কনডেন্সড মিল্ক, পাউডার, গুঁড়ো দুধ ইত্যাদি আজ স্বীকৃত এবং প্রতিষ্ঠিত শিল্প হিসেবে বিরাজ করছে। মাংস এবং মাংসজাত যে হিমায়িত মাংসগুলো থাকে সেগুলো আমরা ব্যবহার করে থাকছি। এরপর আসছে আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণে। আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণে দেখা যাচ্ছে অল্প দামে ক্রয় করে আমরা পোষা পশুগুলো মোটা তাজাকরণ এগুলোর মাধ্যমে বেশি দামে আমরা বিক্রি করতে পারি। যেটা দেখা যাচ্ছে যে জৈব সার হিসাবে গোবর, জ্বালানি হিসাবে ঘুঁটে, তারপরে পরিবহনে গরু মহিষের ব্যবহার, এগুলো আমরা কর্মসংস্থানের সুযোগ করে থাকি। তারপর দেখা যাচ্ছে যে প্রাকৃত ভারসাম্য রক্ষা করতে আমাদের এগুলো দরকার পড়ে। যেমন আগাছা, যে লতাপাতা, তারপরে আসে মাঠ ফসলের যে অবশিষ্টাংশ থাকে,
ইত্যাদি খেয়ে যদি আমরা গবাদি পশু পরিবেশকে যদি আমরা নির্মল ও আবর্জনা মুক্ত করতে পারি, সেক্ষেত্রে উর্বরতা বৃদ্ধি এবং ফসল উৎপাদনের যে বর্তমান জমিতে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সারের উপরে ব্যবহার আমরা গুরুত্ব আরোপ করতে পারি। আবার জ্বালানি হিসেবে নির্বাহের জন্য আমরা বিত্তবান এবং স্বল্প পরিসরে বায়োগ্যাস প্লান্ট, এছাড়া এই বায়োগ্যাস প্লান্টের ব্যবহার দিনে, দিনে বেড়ে যাচ্ছে। আর জ্বালানি ও জৈব সারের কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করতে পারি মলমূত্র, যা গবাদি পশু আসে। এইসব জিনিস চিন্তা করলে আমরা দেখতে পারি যে প্রাকৃতিক ভারসাম্যকে আমরা স্বাভাবিক রাখতে এবং জৈব বৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গবাদি পশু আমাদের দেশে নিরাপদ ভূমিকা পালন করে আসছে। তবে আজকে এই এই গবাদি পশুর প্রয়োজনীয়তার মাধ্যমে আমি আমার লেকচার আজকের মতো শেষ করব। তোমরা এই গবাদি পশুর যে লেকচারটা দিয়েছি তোমরা বাসায় একটু পড়বে মনোযোগ সহকারে। আশা করি পারবে। এটা অত কঠিন কিছু না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ কাজিম খান আবুল উলাহি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।